এটা মোস্ট প্রবাবলি অন্য কোনো টেবিলের অর্ডার। আমি এখনো কিছু অর্ডার করিনি। ম্যাম স্যার বললো আপনি কফি খেতে পছন্দ করেন, তাই আপনার জন্য কফি পাঠিয়েছি। ফোন স্যার। বসতে পারি? বসুন। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, বেশ ভালো। এখানে রেস্টুরেন্ট আমার। মালিক? তোমার মা কেমন আছিস? কেয়া কেমন আছে? মা খুব ভালো আছে। আর কে এখন এলএলবি-তে 3rd ইয়ার। আগের মতো আর ফেল করে না, ভালো স্টুডেন্ট। জেনে ভালো লাগলো। তোমার মা কেমন আছে? ভালো আছেন। তুমি তো জানো আমার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো, একসাথে থাকবো। ওই ইচ্ছাটা পূরণ হচ্ছে, তুমি আমার সাথে থাকো। জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে। তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। মস্তিষ্ক এমন একটা বিষয়, সে অনেক দরকারি জিনিস ভুলিয়ে দিতে পারে, আবার অনেক কিছু ভুলতে চাইলেও ভুলা যায়। আমার মস্তিষ্ক তার ইচ্ছার মালিক, সেই সুবাদে মনে হচ্ছে হাস্য যেন। তুমি এখনো ঘড়ি উল্টো পড়ো? তোমার টিপটাও কিন্তু জায়গা মতো পড়েনি। সময় কিভাবে কেটে যায় তাই না বলো? জীবন সুন্দর, সময় বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। কিন্তু একজন মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে সেটা একটা জলজান্ত উদাহরণ হচ্ছে তুমি। আর তুমি না পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো। আপুর কথা অনুযায়ী আমি দেখতে শুনতে সুন্দর, আর স্কুলের বাইরে ছেলেদের লাইন দেখে এ ব্যাপারে আমার আর কোনো সন্দেহ নেই যে আমি সুন্দরী। সো কোনো ধনীর ঘরে আলালের দুলালকে বিয়ে করে ফেললে আমি সারাটা জীবন চিল করতে পারবো। পড়ালেখা মানে একটা স্ট্রেস, লাইফে এইসব স্ট্রেস নিতে আমি চাই না, বুঝছেন স্যার? আই ডিজার্ভ টু বি ট্রিটেড লাইক আ প্রিন্সেস। স্যার আপনার গত মাসে বেতন। ও ধন্যবাদ, আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল। সালামাকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, কিন্তু খালামও তো আপনার ধন্যবাদ নিতে চাস। কেয়া ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরও যেতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। খালাম্মা খেপে গেলেও তো আসলে কিছু করার নেই। সমস্যাটা হচ্ছে পাকনা কথা বলে। আচ্ছা স্যার, আপনি প্রতিদিন একই শার্ট পরে আসেন কেন বলেন তো? যে পছন্দ 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি, সময় বাঁচি। বুঝলাম, ঠিক আছে ক্যারিয়ার। আপনাকে না ভালো মনে করেছিলাম, কিন্তু আমি ভুলছিলাম, আপনি এতটাও ভালো না। স্বাভাবিক, পৃথিবীটাই আমার, বুঝলে? তোমাকে নিয়ে আমারও মনের ভিতরে অনেক আশা ছিল, কিন্তু আমার সকল আশা বালি হয়ে গেছে। আপনাকে আমার অনেক ভালো লাগে। ভালো লাগে বললে ভুল হবে, আমি আপনাকে অনেক ভালোবাসি। অনেক মানে অনেক। অবাক হচ্ছেন যে কিভাবে এত ভালোবাসি? আপনি দেখতে অনেক সুন্দর, একটু ছ্যাবলা আছেন, আমি স্মার্ট বানিয়ে নিতে পারবো। ওই যে একটা কথা আছে না, প্রেমে পড়ে গেলে মানুষ নাকি পাগলামি করতে শুরু করে। আমার সেই পাগলামি ধরেছে। আমার পাগলামি হলেন আপনি। আপনি আমাকে চাইবেন, আমার মতো ভালো মেয়েকে চাওয়া দোষের কিছু না। আপনি ঘাবড়াবেন না। আর একটা কথা, নিজের থেকে মনের কথা জানাচ্ছি বলে অন্যরকম ভাববেন না। এটা ভালো হবে না, কিন্তু বলে দিচ্ছি, একটুও ভালো হবে না। শুধু বলবো আই লাভ ইউ জাহিদ, আই লাভ ইউ। স্যার আপনি কেমন আছেন স্যার? শরীর ভালো আপনার? এতদিন আসেননি কেন? আপনার স্টুডেন্ট তো আপনাকে মিস করতে করতে পাগল হয়ে গেল একদম। খালি জিজ্ঞেস করে স্যার কোথায়, স্যার কোথায়। আসলে কে আসলো? ও জাহিদ, তুমি? সাথে একটু কথা বলে দেবে? হ্যাঁ হ্যাঁ বাবা, আসো আসো। কি বললা বড় সমস্যা? কি বড় সমস্যা বলো তো? খালাম্মা আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কে পড়াবো, মানে ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা তো আপনি জানেন। দেখা যাবে প্রত্যেকদিন অনেক দেরি হয়ে যাবে আসতে। শোনো, তাহলে তোমার মিরপুরে যাওয়ারই কোনো দরকার নেই। যেভাবে পড়াচ্ছিল সেভাবেই পড়াতে থাকো। চিন্তা করবেন না, ব্যাচমেট আছে, খুবই ভালো ছাত্র ছিল। আর সবচেয়ে ভালো ব্যাপার, তো এখন স্টুডেন্ট পড়ায়। গত বছর 4জন স্টুডেন্টকে পড়াতো, 4জনই প্লাস পেয়েছে। তুমি বলতেছো ভালো হবে, ঠিক আছে, তাহলে তুমি ওকে বলো। ঠিক আছে জাহিদ, অনেক সময় কেয়ার রেজাল্টের কারণে তোমার সাথে একটু অন্যরকম ব্যবহার করছি। আবার তোমার স্যালারিটা দিতেও দেরি হয়ে গেছে মাঝে মধ্যে। তুমি কিছু মনে করো না বাবা। কি বলছেন আপনি খালাম্মা? আমার মা তো গ্রামে থাকেন, মায়ের কমতিটা সবসময় আপনাদের এখানে এসে পূরণ করেছি। আমার কখনোই মনে হয়নি যে আমার মা দূরে আছে। সবসময় মনে হচ্ছে আমার মা আমার সামনেই বসছেন। হ্যালো, কে বলছেন? আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলে একবার, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার নেই, আমারও আপনার নাম্বার দরকার নেই, আমিও ডিলিট করে দিই। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই। আপনি তো বুঝিয়ে দিয়েছেন, আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছেন। তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। আমার কথা শোনো, আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, সেটা একটু ভাবতে হবে। একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি। ভেবেই ফোনটা রেখে দিচ্ছি, আমি রাখি, বাই। রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য ইয়াতে কোনো একটা স্যার খুঁজে দিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, ও ছেলে ভালো, স্যার হিসেবেও ভালো। আমার বন্ধু তো, আন্টিকেও একটু মিথ্যা কথা বলতে হলো। মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হয়েছিল আর কোনো সম্ভাবনাই নেই, কোনো জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম। আর এই যন্ত্রণা থেকেই আমি বুঝলাম যে মুখে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি। দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বয়স 21।
মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই, তো তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। দেখো, ভালোবাসা আমার মতো শূন্য পকেটের ছেলেদের জন্য না। দেখো মোটেও বলবেন না, ভালোবাসা সবার জন্য, সার্বজনীন। বাস্তবতা সার্বজনীন। বাবা কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই দেন। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো প্রকাশ করতে পারে না, মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায়। সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রত্যেকদিন পরে আসি, আমি বলেছিলাম যে না একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই, টি শার্ট আছে 2টা, কিন্তু ওটাও পরার মতো না। মানে পরে বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটা শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজেই কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। মানুষ যারা আপনার কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি, তাহলে সেটা ভুল। আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি, সুস্থ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না, আমাকে আকৃষ্ট করে সরলতা, যেটা আপনার মধ্যে ভরপুর। বাকি প্রেমিকদের মতো প্রতিদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। তো আমি চা খেয়ে নিবো, রঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি বছরে একটা মতো জামা দিতে পারবো, তাও খুব ভালো দামের হবে না, হয়তো মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাবো, আমি কিন্তু দামাদামি খুব ভালো করতে পারি। দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিই, আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করে নিই। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। বাহ, এক ক্লাসে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে। কেন অদ্ভুত লাগছে? কিছুটা। আসলে নিজের থেকে ছোট বয়সে কোনো মেয়ে কখনো নাম ধরে গঠন করে বলেনি, তো একটু কেমন যেন। তোমার ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না, তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা এত সহজে? রেনুমা, তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না? তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো, তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপর কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। ফেইলের আমি, আর আমার মতো ফেইলের কখনোই ভালোবাসা উচিত না। বা এই ফেইলের যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসেও ফেলে, তার উচিত না আমাকে ভালোবাসাটা দেয়া। আমি তো সবসময় এটাই মানতাম, এটা ভেবেই নিজেকে শক্ত রাখতাম, সবকিছু থেকে দূরে রাখতাম। কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। তো বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, তোমাকে দেখো, তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমি তো তোমাকে চিনি, তোমাকে বুঝি, তোমাকে জানি। তুমি এতদিন 100 বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বিয়েটা করবা না। আমাকে সে কখনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত। আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না চিন্তা করলে আমার চাইতে হবে তোমার। দম বন্ধ করে কিভাবে বাচ্চা চাইতে শিখতে হবে তোমাকে। আমি একটা হতভাগা ছেলে, যার মা প্রত্যেকদিন গ্রামে কুড়ে কুড়ে মরছে, কারণ আমার পরিবারের ভাগ্য বদলানোর সেই ক্ষমতা আমার হাতে নেই, কিন্তু তোমার হাতে কিন্তু আছে, বুঝছো? তুমি চাইলে সবকিছু বদলে যাবে, বদলে ফেলো নিজের পরিবারের ভাগ্য। আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না, আমি কেয়াকে এমন অবস্থায় দেখতে চাই না। রেনুমা, আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে। আমি ওই প্রেমিকই না যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে। আমি ওই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার চোখের কাজল নষ্ট করে দিবে। তুমি প্লিজ বিয়েটা করে ফেলো, প্লিজ। আমি বিয়ে করবো না, বিয়ে করতে পারবো না। আচ্ছা, বিয়ে করতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি। আর এখন তুমি যদি নাও চাও, তারপর তোমাকে চলে যেতে হবে, কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে, আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে। আমি কান্না করে দিব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। সব ভালোবাসায় ঘর বাঁধে না, সব ভালোবাসায় হৃদয় থাকে না, আবার সব ভালোবাসায় ঘর বাঁধে, সব ভালোবাসায় হৃদয় থাকে। সবই হয় যার যার পরিস্থিতির মতো। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম না। আমি তোমাকে ঘৃণা করতে পারবো না, তুমি আমাকে ঘৃণা করতে পারবা। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে, তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই,